এলএনজি আমদানি শুরু হলে গ্যাসের দাম বাড়বে ৩ গুণ। বিশেষ খাত চিহ্নিত না করে এমন উদ্যোগ আত্মঘাতী বলছেন বিশেষজ্ঞরা। ৫ বছরের রপ্তানি আয়ে পোশাক খাতকে ছাড়িয়ে যাবে পাট শিল্প। মত বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর। পাট পণ্য প্রদর্শনীর মেয়াদ বাড়ল ২ দিন। এবং সাগরে মাছের মজুদ সম্পর্কে সঠিক তথ্য নেই। নতুন জাহাজ দিয়ে জরিপ শুরু হলেও সক্ষমতা নিয়ে প্রশ্ন। দর্শক স্বাগত ব্লেজ লাইটিং সলিউশন বিজনেস 24 এর রাতের আয়োজন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ, আর সাথে থাকছে আমি জান্নাতুল নাই। তরল গ্যাস বা এলএনজি আমদানি শুরু হলে বর্তমানের চেয়ে দাম বাড়াতে হবে অন্তত ৩ গুণ। দাম নির্ধারণে গঠিত কমিটির প্রস্তাব, এলএনজি আসার পর প্রতি ঘনমিটার গ্যাসের দর হবে ৩২ টাকার কিছু বেশি। আমদানি শুরুর আগে থেকে গ্যাসের দাম বছরে ৯ ভাগ বাড়াতে বলছে তারা। সরকারের পরিকল্পনা মতে এই গ্যাস গ্রিডে যুক্ত হবে ২০১৮ সালের মার্চে। জ্বালানি বিশেষজ্ঞ মতামিম মনে করেন, বিশেষ খাত চিহ্নিত না করে এলএনজি আমদানি হবে আত্মঘাতী। আরিফুল সাজ্জাদের প্রতিবেদন। গত দেড় যুগে দেশে আবিষ্কার হয়নি বড় কোনো গ্যাস ক্ষেত্র, ফলে বেড়েছে যোগান ও চাহিদার মধ্যে ভারসাম্যহীনতাও। আগামী বছর থেকে সরবরাহ আরও কমবে। এই ঘাটতি মেটাতে আমদানিতে চোখ সরকারের। তরল গ্যাস বা এলএনজি আমদানি করে বিশেষ টার্মিনালের মাধ্যমে সরবরাহ করা হবে জাতীয় গ্রিডে। এজন্য মহেশখালীতে একটি ভাসমান টার্মিনাল তৈরির কাজ শুরু করেছে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি। আগামী বছরের মার্চে সেখান থেকে দৈনিক ৫০ কোটি ঘনফুট গ্যাস যোগ হবে জাতীয় গ্রিডে। গ্রাহক পর্যায়ে এর দাম কত হবে, এমন প্রশ্নের উত্তর খুঁজতে গঠিত কমিটি গত বছরের মাঝামাঝি একটি প্রতিবেদন দেয় সরকারকে। এ নিয়ে সম্প্রতি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় একটি সভাও করেছে। ওই প্রতিবেদনে পরামর্শ দেওয়া হয় দেশে উৎপাদিত গ্যাসের সাথে আমদানি করা এলএনজি মিশিয়ে নতুন দর ঠিক করার। এলএনজি আসার আগেই প্রতি ঘনমিটার গ্যাসের দাম প্রস্তাব করা হয়েছে ১০.২৯১ টাকা। অন্যদিকে দৈনিক ১০০ কোটি ঘনফুট এলএনজি গ্রিডে যুক্ত হবে, এটি মাথায় রেখে গ্যাসের নতুন দর প্রস্তাব করা হয়েছে ৩২.৫৩ টাকা। বুয়েটের এই অধ্যাপক বলছেন, দামি এ গ্যাস কোথায় ব্যবহার করা হবে তা আগেই ঠিক করা দরকার। যতগুলো বিদ্যুৎ কেন্দ্র আছে সেখানে যদি এই গ্যাসটা দিয়ে দিই এবং তার পরিবর্তে যদি আমরা কিছু উচ্চ মূল্যের ডিজেল পাওয়ার প্ল্যান্ট বন্ধ করে দিই, তাহলে কিন্তু ইম্প্যাক্ট অন দ্য ইকোনমি এবং অলসো ইম্প্যাক্ট অন দ্য পাওয়ার প্রোডাকশন কস্ট উইল বি মিনিমাইজড। আমদানিকৃত এলএনজিটা আমরা মূলত সিএনজি এবং বাড়িঘরে সরবরাহ করতে পারি। বর্তমানে যে গ্যাস বিক্রি হয় তাতে দামের সাথে প্রায় শতভাগ বিভিন্ন ধরনের ট্যাক্স, ভ্যাট ও সম্পূরক শুল্ক দিতে হয় সরকারকে। এলএনজির ক্ষেত্রে এটি প্রত্যাহারের সুপারিশ করেছে কমিটি। এছাড়া আগে থেকেই গ্যাসের দাম বাড়িয়ে রাজস্ব পুল এবং একটি তহবিল গঠনেরও সুপারিশ করা হয়। সম্প্রতি ব্যবসায়ীদের সাথে বৈঠকে এসব নিয়ে আলোচনা করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। সরকার থেকে বলা হচ্ছে, এলএনজি আসলে কি দামে গ্যাস বিক্রি করা যায় সে বিষয়ে একটি উপায় অনুসন্ধানে নেমেছেন তারা। একটা দাম তো আমাদের ধরে নিতে হবে যে যেটা আমদানি করতেছি সেটা তো আমরা বদলাতে পারবো না, কিন্তু আমদানির পরে আমরা আভ্যন্তরীণভাবে ট্যাক্স দিয়ে কিভাবে একটা দাম ধরা যায়, যে দাম ধরলে আমাদের যে গ্রাহক যারা তারাও এটাকে ব্যবহার করতে পারবে। বেশ কয়েক বছর ধরে নতুন শিল্প কারখানায় গ্যাস দেয়া সীমিত করেছে সরকার। এক হিসাবে শুধু বস্ত্র খাতেই গ্যাসের অভাবে অবকাঠামো থাকার পরেও প্রায় ৩,০০০ কোটি টাকা শিল্প আসতে পারছে না উৎপাদনে। সরকার এমন হতে পারে যে কস্টিং বেশি হচ্ছে, ইন দ্যাট কেস সরকার হ্যাজ টু সাবসিডাইজ দি পাওয়ার টু দি এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, যেগুলো সেগুলো যদি পাওয়ার সাবসিডাইজ করতে হবে। দিস ইজ মাই সিম্পল আন্ডারস্ট্যান্ডিং। এটা কিন্তু আমার সিম্পল আন্ডারস্ট্যান্ডিং। তো সেটা করলে ডেফিনেটলি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। বিশ্বের প্রতিনিয়ত বাড়ছে এলএনজির চাহিদা, বিশেষ করে এশিয়ায়। সবার চোখে বলতে গেলে এই তরল গ্যাসে। এনার্জি বিষয়ক বিভিন্ন সংস্থার পূর্বাভাস, ভবিষ্যতে এলএনজির দাম আরও বাড়বে। আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, ঢাকা। বিদেশি কোম্পানিগুলোকে ব্যবসা করার সুবিধা দিতেই সরকার জনস্বার্থ বিরোধী জ্বালানি নীতি প্রণয়ন করে এসেছে। রাজধানীর মুক্তিভবনে জ্বালানি খাত নিয়ে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন বক্তারা। বলেন, এর ফলে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। দাবি জানানো হয় অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের। বক্তারা বলেন, গ্যাস অনুসন্ধানের ওপর জোর না দিয়ে এলপিজি, এলএনজি আমদানির সিদ্ধান্ত অযৌক্তিক ও হঠকারী। তাই বাপেক্সকে শক্তিশালী করার পাশাপাশি যৌথ বিনিয়োগে অনাবিষ্কৃত গ্যাস অনুসন্ধানের ওপর জোর দেওয়ার আহ্বান জানান সভায় উপস্থিত জ্বালানি বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা।
ভূমিকা পালন করেছে। আগামী ৫ বছরের মধ্যে রপ্তানি আয়ে তৈরি পোশাক খাতকে ছাড়িয়ে যাবে পাট শিল্প, এমন মন্তব্য করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পাট খাতের সম্ভাবনা বিষয়ক এক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। বলেন, বিশ্বব্যাপী সুযোগ কাজে লাগানো গেলে ফিরে আসবে পাটের হারানো ঐতিহ্য। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরকেও এগিয়ে আসতে হবে, আর বহুমুখী পাটজাত পণ্য রপ্তানিকেই বেশি গুরুত্ব দিতে হবে বলে মনে করেন তিনি। জানান, সরকারি পাট প্রতিষ্ঠানগুলো থেকে দুর্নীতি এবং অনিয়ম দূর করে এই খাতকে আরো গতিশীল করা হচ্ছে। এবং সেই উদ্যোক্তাদের আমরা সহায়তা করতে চাই। সেই উদ্যোক্তারা আজকে ফ্যাশন ডিজাইনার হিসেবে তাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, আমরা সরকারের পক্ষ থেকে তাদের সব ধরনের সহায়তা। রাজধানীর পাট পণ্য মেলায় পাটের বৈচিত্র্যময় উপস্থাপনায় মুগ্ধ ক্রেতা দর্শনার্থীরা। তবে পরিবেশ বান্ধব এসব পাট পণ্যের আরও প্রচার এবং প্রসারে সরকারের মনোযোগ চাইলেন খাত সংশ্লিষ্টরা। দেশীয় ব্যবহারকারীদের পাশাপাশি বিদেশিদের কাছে পাট পণ্য পৌঁছে দিতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে চলছে পাটজাত পণ্যের এই প্রদর্শনী। দর্শক চাহিদার কারণে সোমবার পর্যন্ত বাড়ানো হয়েছে সময়সীমা। প্রথাগত পাটের ব্যবহার থেকে বেরিয়ে আসছে বাংলাদেশ। একটা সময় সোনালী আঁশ শুধু কাঁচা পাট আর বস্তা হিসেবে রপ্তানি হলেও এখন কমছে এই নির্ভরতা। পাট দিয়ে তৈরি হচ্ছে নানান ধরনের পণ্য। শৌখিন পণ্যের জায়গা থেকে নিত্য প্রয়োজনীয় সবকিছুই হচ্ছে পাট থেকে। পাটের কাপড় ব্যবহার হচ্ছে ফার্নিচার আর ঘরের পর্দায়ও। এসব বহুমুখী পাটজাত পণ্য রপ্তানি হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে। আমাদের দেশে যে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট তৈরি হয় দেখলাম, খুব ভালো লাগলো। এই সোনালী আঁশ পাট দিয়ে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হতো, সেদিনটা মনে হয় আমরা যখন ছোটবেলায় পড়েছি আজ আবার ফিরে আসছে। এটাই আমাদের কাছে খুব ভালো লাগছে। পাটের সুতা দিয়ে তৈরি হচ্ছে পোশাকও, তবে দামটা একটু বেশি। উদ্যোক্তারা আশা করছেন ব্যাপকভাবে এর ব্যবহার বাড়ানো গেলে পরিবেশ বান্ধব পাট জায়গা করে নেবে আধুনিক ফ্যাশনেও। ইনভেস্টমেন্ট আসতো, প্রচারণা হতো, টেকনোলজিটা আরো আপডেট হতো, সরকারের সহযোগিতা হতো, তাহলে এই সেক্টরটা আরো সামনের দিকে এগিয়ে যেত। জুতা থেকে শুরু করে মাথায় ক্যাপ পর্যন্ত যে বিভিন্ন ধরনের দৈনন্দিন কাজের সাথে সম্পৃক্ত যে সমস্ত পণ্যগুলো আছে, সেটা যে পাট থেকে হচ্ছে এবং সেই হওয়ার পণ্যটা আমরা সরাসরি জনগণকে দেখাতে যাচ্ছি। আয়োজকরা বলছেন, নিয়মিত এ ধরনের আয়োজনে উদ্যোক্তারা যেমন উৎসাহিত হবেন, তেমনি তুলে ধরা যাবে সৃষ্টিশীল পাটজাত পণ্য। মাসুম খান, চ্যানেল 24, ঢাকা। সাগরে কোন মাছ কি পরিমাণে আহরণ করা যাবে কিংবা পুরানো গ্রাউন্ডে কত মাছ আছে, সেই প্রশ্ন উত্তর জানে না কেউই। একই সাথে সাগরে মাছের নতুন ক্ষেত্র তৈরি হয়েছে কিনা তাও অজানা অনেকের, কারণ বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ নিয়ে জরিপ হয় না প্রায় 3 যুগ ধরে। সম্প্রতি একটি জাহাজ দিয়ে এই কাজ শুরু হলেও প্রশ্ন উঠেছে তার সক্ষমতা নিয়ে। ফখরুল ইসলামের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব আর ছবি তুলেছেন আবু জাহেদ। অযুত সম্ভাবনার দুয়ার বঙ্গোপসাগর, যেখানে নানা সম্পদের পাশাপাশি আছে মাছের খনি। তবে সাগরে কি পরিমাণ মৎস্য সম্পদ আছে 1976-77 সালের পর তার কোনো পূর্ণাঙ্গ জরিপ হয়নি। ফলে মজুদ, নতুন প্রজাতির উপস্থিতি কিংবা বিলুপ্তি কোনোটি সম্পর্কেই নেই সঠিক তথ্য। তাই নৌযানগুলো তাদের ক্ষমতা অনুযায়ী মাছ ধরছে, তাতে কখনো মিলছে কম বেশি, কখনো এক এক প্রজাতির। প্রায় প্রতিটি সরকার নতুন নতুন ট্রলারের লাইসেন্স দিয়েছে। প্রতিবেশী দেশ থেকে অনুপ্রবেশের ফলে আটক হওয়া ট্রলারও যুক্ত হয়েছে বহরে। ফলে এখন মাছ আহরণে নিয়োজিত প্রায় 250 কাঠ আর ইস্পাত নির্মিত ট্রলার। আর অনিয়ন্ত্রিত থাকায় যান্ত্রিক অযান্ত্রিক নৌকার সঠিক হিসেব নেই কারো কাছেই। অনেক জটিলতার পর সম্প্রতি সাগরে নেমেছে মালয়েশিয়া থেকে আনা সরকারি জরিপ জাহাজ মিন সন্ধানী। তবে প্রথম দুটি পরীক্ষামূলক সফর সফলভাবে শেষ হলেও মূল সফরে গিয়ে হোঁচট খায় জাহাজটি। বিকল হয় ইঞ্জিন, ছিঁড়ে যায় জাল। যন্ত্রের তো সমস্যা থাকতেই পারে, তাই না? ওই বিগত এই সিনকুজের অভিজ্ঞতাগুলিকে কাজে লাগে আমরা ওইটা রিকভার দেওয়ার চেষ্টা করতেছি, এবং আমার ধারণা যে এরপরে হয়তোবা এই সমস্যাগুলি আর হবে না। এখনো তো মনে হয় না ওইটা প্রপার ভয়েজ করেছে বলে। আমার মনে হয় রিসার্চ শিপটা ইউজ করা উচিত যেসব জায়গায় আমরা এখনো যাইনি, ওইসব জায়গার রিসোর্সের জন্য। আপনি যেসব জায়গায় আমরা অলরেডি ফিশিং করছি, এখানে নতুন কিছু তো নেই।
অবশ্য মিন সন্ধানের মাধ্যমে প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য উপাত্ত নিয়ে শুরু হয়েছে বিশ্লেষণ। তবে এ সংক্রান্ত প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলে 2-3 বছর সময় লাগবে বলে জানিয়েছেন প্রধান গবেষক। এটা চূড়ান্ত কিছু নয়, চলমান প্রক্রিয়া। প্রত্যেক বছর কাজ চালিয়ে যেতে হবে, তারপর মিলবে আসল চিত্র। এই গবেষণা প্রতিবেদনের আলোকে যুগোপযোগী একটি নীতি প্রণয়ন করার কথা সরকারের। সাগরের সঠিক পদ্ধতি আর যৌক্তিক পরিমাণে মাছ ধরতে মজুদ আর ধরন জানা আবশ্যক। তবে এক্ষেত্রে দীর্ঘদিন অনেকটা অন্ধকারেই ছিল বাংলাদেশ। এখন জরিপ জাহাজ আসায় এই খাতে তৈরি হয়েছে নতুন দিগন্তের। তবে কতটা সক্ষমতার সাথে এই জরিপ জাহাজ কাজ করতে পারে তা দেখতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। ফখরুল ইসলাম, চ্যানেল 24, বঙ্গোপসাগর। দর্শক, ব্লেজ লাইটিং সলিউশন বিজনেস 24 একটা বিরতি নিচ্ছে, ফিরছে একটু পর, সাথে দর্শক স্বাগত ব্লেজ লাইটিং সলিউশন বিজনেস 24। বড় বড় প্রতিষ্ঠানগুলোকে সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আজ ডাচ বাংলা ব্যাংক আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এমন আহ্বান জানান তিনি। বলেন, বড় বড় প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসলে অন্যরা উন্নয়নমূলক কাজে উৎসাহিত হবে। এ সময় সরকারের রাজস্ব আয় বাড়াতে জনগণকে নিয়মিত কর দেওয়ারও আহ্বান জানান তিনি। স্বীকার করেন, প্রতিবন্ধীদের উন্নত শিক্ষার খরচ বেশি হওয়ায় সরকার এখনও তাদের শিক্ষা বিষয়ক সুবিধা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি। অনুষ্ঠানে মোট 2028 জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। বিচার বিশ্লেষণ করে শেয়ার বাজারে বিনিয়োগ করলে ভালো ফল পাওয়া যায়। এক্ষেত্রে বার্ষিক সেক্টর ভিত্তিক প্রবৃদ্ধি বিবেচনায় নেওয়ার পরামর্শ শেয়ার বাজার বিশ্লেষক ও শিক্ষক ডক্টর মোহাম্মদ মুসার। ওই সপ্তাহের প্রত্যেক দিনই প্রায় দাম কমেছিল, তো কয়েকদিন দাম কমার পরে আবার দামটা ঘুরে দাঁড়ানোটা একটা ভালো লক্ষণ। কিছুদিন যদি দাম কমতে থাকে, ইনভেস্টারদের সেন্টিমেন্ট একটু খারাপের দিকে থাকে এবং সে কারণে যতটা না নামা উচিত তার চেয়ে বেশি নেমে যায়। তো ঘুরে দাঁড়ানোটা ভালো ছিল। আমাদের লক্ষ্য রাখতে হবে যে খুব শিগগিরই আরও কিন্তু অ্যানাউন্সমেন্ট আসবে, স্পেসিফিকলি ব্যাংকের অ্যানাউন্সমেন্ট আসবে। ব্যাংকগুলো 1-2টা আসছে এবং আরও অনেকগুলো আসবে। অ্যানাউন্সমেন্টগুলো আমার ধারণা গত বছরের তুলনায় ভালো হবে এবং সেই কারণে বাজারটা একটু চাঙ্গা থাকার কথা। যারা এখন ভালো শেয়ারগুলো দেখে কিনবেন, এখনও প্রফিট করার যথেষ্ট সুযোগ আছে। আমার মনে হয় ইনভেস্টাররা এই সুযোগটা কাজে লাগাবেন। আমরা আশা করব এই বছরের সেক্টরের মধ্যে যেই সেক্টরটা সবচেয়ে ভালো কাজ করবে সেটা হলো ব্যাংকিং সেক্টর আর ফার্মাসিউটিক্যাল সেক্টর। ফার্মাসিউটিক্যাল সেক্টর কাজ করার একটা বড় কারণ হলো বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল সেক্টরের গ্রোথ রেট গত 10 বছর 10%-এর বেশি এবং আমরা আগামী 10 বছরও আশা করছি এটা 10 থেকে 12%-এর মধ্যে থাকবে গ্রোথ রেট। তো একটা ইন্ডাস্ট্রি যখন গ্রোথ রেট এত বেশি থাকে, ওই ইন্ডাস্ট্রির কোম্পানিগুলোর শেয়ারেরও গ্রোথ রেট ওরকম থাকবে। সিমেন্ট সেক্টর একটু ভালো করার কথা। ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্ট ইমপ্লিমেন্ট হচ্ছে, মেট্রো রেল হচ্ছে, তারপরে পদ্মা সেতু হচ্ছে, আরও এরকম ইনফ্রাস্ট্রাকচারাল কাজ হচ্ছে। সুতরাং কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল যেমন সিমেন্ট, রড, এই সমস্ত সেক্টরের যে সমস্ত কোম্পানি তারা একটু লং টার্মে ভালো করার কথা। দর্শক, এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। অস্ট্রেলিয়ায় ক্রমেই বাড়ছে ধনীর সংখ্যা। সম্প্রতি নিউ ওয়ার্ল্ড ওয়েলথের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। এতে বলা হচ্ছে, স্বল্প হারে উত্তরাধিকার কর, উন্নত চিকিৎসা সেবার কারণে বিশ্বের বড় বড় ব্যবসায়ীদের আকর্ষণীয় একটি স্থান অস্ট্রেলিয়া। সার্বিকভাবে অর্থনীতিতে কোনো মন্দাভাব ছাড়াই 25 বছর কাটিয়ে দিয়েছে দেশটি, যে অস্ট্রেলিয়ায় লাখ ও কোটিপতির সংখ্যা বাড়ার অন্যতম কারণ। এক দশকে অস্ট্রেলিয়ার মোট সম্পদের পরিমাণ বেড়েছে 85%। হিসাব বলছে অস্ট্রেলিয়ানরা গড়ে আমেরিকান ও ব্রিটিশ নাগরিকদের চেয়ে বেশি সম্পদশালী। দর্শক, ব্লেজ লাইটিং সলিউশন বিজনেস 24 রাতের আয়োজন ছিল এটুকু। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।